হাই গাইস, মাই নেম ইজ হৃদয়। তো সবাইকে ধন্যবাদ আসার জন্য, আর ক্ষমা চেয়ে নেই তোমাদের জাহান্নামের পথে একটু এগিয়ে দেওয়ার জন্য। কারণ মাহফিলে যাও না, কমেডি দেখতে আইছো। আর জাহান্নাম কুল আছে, সিস্টেম ওয়াইজ, নট ফিউচার ওয়াইজ। জাহান্নাম ভালো লাগে, চারিদিকে আগুন, যেখানতে সেখানতে বিড়ি জ্বালাইতে পারবা। জাহান্নামের ফিচার সিস্টেমগুলো ভালো আছে না, যে জাহান্নামে কেউ কারো চিনতে পারবে না। না ধরো জাহান্নামে তোমার গরম তেলে ভাজা হচ্ছে, ও আপনারাও রাঁধুনি গরম মশলা ব্যবহার করেন। এমন সময় তোমার কোনো এক বন্ধু গে বলতিস, তোর কাছে যে 1000 টাকা হাওলাত দিলাম, ওইটা দে, নাই তো 100 নেকি দে। তোমার কাছে আছে 50টা নেকি, পৌঁছাচ্ছে নেকি দে, কী করে দিবা? জাহান্নামে তোমার ভাজা হচ্ছে। তো এই জন্যে জাহান্নামে যে কেউ কারো চিনতে পারবে না, সিস্টেমটা ভালো। জাহান্নাম কিন্তু জান্নাতের থেকে একটু বেশি মজা। না ভাবো, সবাই বলে না যে নায়ক নায়িকারা এরা সব জাহান্নামে যাবে, বলে না? তাহলে ওদিকে বসে আছে শাহরুখ খান, সালমান খান, আমির খান, মিয়া খলিফা, সানি লিওন, সব জাহান্নামে। আর জান্নাতে তাইরি বসে বসে বলতিস, বসেন বসেন বৈশা যান। জান্নাতে বসে থাকবে কিটা? সবাই তো উকি দিয়ে বলতিস, ওই দেখ সানি লিওন, রণবীর কাপুর যে ওইখানে। জান্নাতে তো কারণ মনে বসবে না, সবাই জাহান্নামের দিকে তাকায় থাকবে। জাহান্নামের খাওয়া দাওয়া, স্বর্গের খাওয়া দাওয়া কি, মানে জান্নাতের খাওয়া দাওয়া ভালো। সবাই বলে জান্নাতের খাওয়া দাওয়া ভালো, কিন্তু জাহান্নামে ভাবো রাজুদা এক কোনায় স্টল লাগাই বলতেছে, শাহরুখ খানের মাথা 10 টাকা, সালমান খানের মাথা 10 টাকা, শাকিব খানের ভুঁড়ির চর্বি দিয়ে ডাল 10 টাকা, যা দিয়ে জান্নাতের একটা গোলাপ ফুলও হবে না। কিন্তু আমার আম্মু, আমার নানি এবং আমার দাদি জান্নাতে যেতে চাই, তো নামাজ পড়ার জন্যে। ভিখারিগা দেখলি আমার নানি 2 টাকা দেয়, আমার আম্মু 5 টাকা দেয়, আমার দাদি আবার 3 টাকা ফেরত নেয়, বলে আমার সওয়াল এতটাও ঘুষ খায় না। আমার এলাকায় সবাই যারা আছে, আমার গ্রামে, এরা জানে যে ফেমাস যারা হয় এরা জাহান্নামে যাবে। ফেমাস সেলিব্রিটি মানুষ সব জাহান্নামে যাবে। তো আমি ফেমাস হতে চাইতাম। তো ফেমাস হয়ে গেলে কী করা লাগে? কোনো একটা তোমার যে ট্যালেন্ট আছে তার উপরে তাই দিয়ে তুমি ফেমাস হতে পারবা। তো আমির খান বলিল, তুঝে জো আচ্ছা লাগতা है ও কর। তো ছোটোবেলায় আমি অনেক ছয় মারতাম, তো আমার যেটা পারি ওইটা দিয়েই তো ফেমাস হতে হবে। তো 6 মারলে আমি বিকেএসপিতে চলে গেলাম, যে আমি ভর্তি হই প্লেয়ার হলে। তো ওরা আমার ঘাট ধাক্কা দিয়ে খুবই অপমান করে বের করে দিল। ওরা বলল যে আমরা লুডো খেলার প্লেয়ার নেই না। চলে আসলাম, আসার পরে আমি আমার একটা ফ্রেন্ড আছে, তার আমি বললাম যে আমি কি পারি যাতে ফেমাস হওয়া যায়। ও বলতিস, আমি বলতে আমি কি ব্যাডমিন্টন পারি? তা বলতিস পারিস। ওই সময় আমার টাকায় ছোলা খাইতুলো। তো আমি ফেমাস হওয়ার জন্যে ব্যাডমিন্টন প্র্যাকটিস শুরু করলাম। আমার নানিদের বাড়ির পাশে একটা জায়গা দিয়ে ওখানে শুরু করলাম। তো ওখানে আমার সাথে আমার আবার কটা সাঙ্গপাঙ্গ তৈরি হলো। একটা এরকম লম্বা, একটা এরকম চ্যাপটা, একটা এরকম ছোট, তাকে কোলে করে আনতো। তো এরকম কিছু কিছু প্লেয়ার আমি প্র্যাকটিস শুরু করলাম খুব জোরে সোরে। আমি ভাত খাতাম না, রুটি খাতাম। এখন জানতে পারলাম রুটিতে ক্যালোরি নাকি ভাতের থেকে বেশি।
পেটটা মোটা হয়ে গেল। আমি মনে করতাম ভাতের থেকে রুটি ফিট রাখে মানুষের, কিন্তু না। তো আমি প্র্যাকটিস শুরু করলাম, কঠোর একটা প্র্যাকটিস শুরু করলাম। সারাদিন খাইটি প্র্যাকটিস, সকালে ভোরে উঠি প্র্যাকটিস, খুবই প্র্যাকটিস শুরু করলাম। তো আমার নানি না প্র্যাকটিস করতে গেলে আমার বইতো, মানে আমার প্র্যাকটিস করতেই দিতে চাইতো না, র্যাকেট ট্যাকেট দিতে চাইতো না। তো আমার নানির ওপরে রাগ হইতো না, আমার রাগ হইতো রাজা রামমোহন রায়ের ওপর। তো আমি প্র্যাকটিস এভাবে চালাই গেলাম। তো এরপরে আমি ভাবলাম যে একদিন তো আমি ফেমাস যখন হব, প্লেয়ার হব, তখন আমার বায়োপিক নিয়ে মুভি হবে, আরে আমার জীবন কাহিনী নিয়ে মুভি হবে। তাই আমি ভাবলাম যে আমার নানির তো তাহলে খুবই খারাপ অবস্থা, কারণ যখন আমার নিয়ে সিনেমা হবে তখন আমার নানির ক্যারেক্টার প্লে করবে ওই যে কি আছে বাংলা সিনেমার রিনা খান। তো আমি প্লেয়ার হওয়ার জন্য প্র্যাকটিস শুরু করে দিলাম। তো এরপরে প্লেয়ার হতে গেলে ঢাকায় তো যেতে হবে, তো ঢাকায় যাওয়ার পথে রওনা হলাম। তো এক তো আমার গ্রামের তে ঢাকার পথ এতটা দূর, মানে আমার গ্রামের তে চাঁদের দূরত্বের থেকেই কম। ঢাকায় যাই গিয়ে তোমার যা কষ্ট করতে হবে এখান থেকে, প্রথম বাসে ওঠো, এতে ওঠো, ওতে ওঠো। এক তো বাসে আমার বমি হয়, তো বাসে বমি হলে আমি বাসে উঠলাম, হেল্পারের কাছে পলিথিন চাচ্ছি। তো হেল্পার পলিথিন দিত অতিষ্ঠ হয়ে গেছে, এক সময় না পেরিয়ে আমার মাথায় সব পলিথিন পড়াই দিচ্ছে। তো ওই পলিথিন পরে বমি হতেই আছে ওইভাবে, আর একবার করে হচ্ছে ঘুরাই দিচ্ছে, কিছুক্ষণ পর পর গোল হয়ে যাচ্ছে। তো এইভাবে ঢাকায় পৌঁছলাম। তো ঢাকায় পৌঁছানোর পরে আমি গেলাম। এবার আমি তো ভাবছি যে আমি একদিন প্লেয়ার হব, ফেমাস হব, তখন আমার নিয়ে সিনেমা হবে, আমার বায়োপিক নিয়ে সিনেমা হবে। তো আমি ঢাকায় গিয়ে ইনডোরে গিয়ে পুরো কয়েকটা সিনেমাটিক শট বানাই ফেললাম, যে আস্তে আস্তে গেলাম, স্লো মোশনে ঢুকলাম, স্লো মোশনে ঢুকে ব্যালকানির উপর থেকে পুরো ইনডোরটা দেখতেছি, এরকম সব। কোচ আমার মনে করল চোর, কিছু তো চুরি করতে আইস, এতটা দেখতিস কেন? তো আমার ডাইকলো, প্র্যাকটিস শুরু হইলো। প্র্যাকটিস তো করলাম, কিন্তু তার আগে আমি ওই যে সকালে দৌড়তে যেতাম ভোরে উঠে, আর এসে খেতাম পরোটা, দৌড়ে এসে পরোটা খাওয়া, আর রাত্রি প্র্যাকটিসের পর খেতাম কচুরি, কোনো লাভ নেই। তো এরপরে আমি প্র্যাকটিস করতে থাকলাম। তো আমি মাঝে মাঝে ভাবি যে একদিন তো আমার নিয়ে সিনেমা হবে, ফেমাস তো আমি হবই, তো কী করা যায়? যখন সিনেমা হবে তখন আমার গল্পে কি থাকবে? তো আমি বড় বড় প্লেয়ারদের ওয়াশরুমে ঢুকে ওদের কাপড় চোরে পিসাব করে দিতাম। যখন সিনেমা হবে এইগুলো তো থাকবে। তো একদিন তা মাস পুড়ে গেল এভাবে। তো কোচ ফি দিতে হয়, ওখানে খেলা করতে গেলে কোচের ফি দিতে হয়। তো আমার আম্মুর কাছে ফোন দিছে যে টাকা পাঠাও। তা আমি বলতেছি ঠিক আছে পাঠাই দিচ্ছে। আমি বলতে এরম ভাই পাঠালি তো যখন আমি ফেমাস হয়ে যাব তখন তো তোমার এই সিনেমায় তো ভালো একটা ক্যারেক্টার পেলে হবে না। শাবানা যদি তোমার ক্যারেক্টার প্লে করতে চায়, তা আমি বলতিস তাহলে কী করতে হবে? আমি বলতিস সোনার গয়না বেশি টাকা পাঠাতে হবে, তাই না? যখন সিনেমায় শাবানা, তা আমি বলতিস তাহলে শাবানা যদি আমার ক্যারেক্টার প্লে করে তাহলে তো আলমগীর থাকবে তোর বাপের ক্যারেক্টারে। বলতিস হ্যাঁ, আর আমার ক্যারেক্টারে থাকবে শাকিব খান। আমি ভাবলাম যে শাকিব খান থাকবে আমার ক্যারেক্টারে। তো এইভাবে কিছুদিন চলতে থাকলো। তো আমার আর ভাল লাগতিস না খেলা করতে। বললাম আর হবে না, বাড়ি গিয়ে গার্ডেনিং করি। একটা গার্ডেনিং হবে ছাদের উপরে, পাশে একটা চেয়ার থাকবে, কবিদের মতো কবিতা লিখবো। তো ভাবলাম, বাড়ি আসলাম, এসে কবিতা লেখা শুরু করলাম। কবিতা দেখার পরে ভাবলাম এও হবে না। তারপরে
আমরা কয়েক ফ্রেন্ড মিলে মনে করলাম যে ইয়ে করা যাক, একটা ব্যবসা শুরু করি। তো আমরা একটা বেকারির আমরা কোম্পানির নামটাম সব সেট করে ফেললাম। বেকারির যাওয়ার পরে বেকারিওয়ালা আমাদের দেখি খুব খুশি হওয়ার পর আমাদের করিস, আমাদের বলছিস চলো হোটেলে যাই, তোমাদের খাওয়াই কিছু। বলছিস ঠিক আছে। তো এমন এক হোটেলে নিয়ে গেছে যেখানে মিষ্টির থেকে তেলাপোকা বেশি, তেলাপোকার ভিতর থেকে মিষ্টি বের করতিস। তো ওই মিষ্টি খাইতে দিল, আমরা খালাম, রোগ হলো। কেমন চিনবে আর্টিস্ট, সমস্যা এদের মাথায়, এরা দেখাচ্ছে ডেন্টিস্ট, এরা সব আমার পেশেন্ট, এরা সব আমার পেশেন্ট, আমি সাইকিয়াট্রিস্ট।